আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আসলে এই বিষয়টা নিয়ে আমি এখন পর্যন্ত কোনো কথা বলি নাই আপনাদের সাথে। এখন বাংলাদেশে কি আদৌ সিসি লিমিট বাড়ানোর প্রয়োজন আছে? আর যদিও থাকে, কেন? এই বিষয়টা নিয়ে আসলে আপনাদের সাথে কথা বলতে আসা। আর হয়তোবা আপনারা জানতে পেরেছেন যে সামনের দিকে সিসি লিমিটটা বাড়তে যাচ্ছে। তো এটা নিয়েও পরে কথা হবে। আসুন দেখি কেন সিসি লিমিট বাড়ানো প্রয়োজন, আর এটা থেকে কি কি বেনিফিট পাচ্ছি, বা অনেকে যে ভাবে যে বাংলাদেশে রাস্তাঘাট নাই, বা ওই 250 সিসি 350 সিসি বাইকগুলো 150 সিসির মতোই, সিসি লিমিট বাড়িয়েও কোনো কাজ হবে না। তো এই বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিওর শুরুতে সিসি লিমিট বাড়ানো নিয়ে দুটো কথা বলতে চাই। একটা হচ্ছে মোস্ট আপনাদের কাছ থেকে আসাই প্রশ্ন, অনেক জায়গায় দেখেছি এই বিষয়টা, যে 150 সিসি সেগমেন্টে যে বাইকগুলো রয়েছে এগুলোর টায়ার সাইজ, ব্রেকিং সিস্টেম 250 থেকে 350 সিসির মধ্যে যে বাইকগুলো রয়েছে এগুলোর সাথে কিন্তু সিমিলার। তো তাহলে কেন সিসি লিমিট বাড়াতে হবে? আবার অনেকে বলেন যে বাংলাদেশের রাস্তাঘাট অতটা উন্নত না, তাহলে সিসি লিমিট বাড়িয়ে কী হবে? আর সিসি লিমিট বাড়ালে নাকি অ্যাক্সিডেন্টের পরিমাণ বেড়ে যাবে। তো এই কয়েকটা পয়েন্টের উপরে প্রথমে কিছু কথা বলতে চাচ্ছি। প্রথমত, ব্রেকিং সিস্টেম 150 সিসি এবং 250 সিসি বা 350 সিসি এই বাইকগুলোতে সিমিলার থাকলেও এখানে বেশ কিছু বিষয় আছে। যেমন এবিএস এর কথা বললে, একটা 150 সিসি সেগমেন্টে যে বাইকে এবিএস ব্যবহার করা হবে তার থেকে অবশ্যই বেটার এবং উন্নত মানের এবিএস আপনারা 250 সিসি থেকে 350 সিসির মধ্যে এই বাইকগুলোতে পেয়ে যাবেন। আরও একটা বিষয় হচ্ছে বাংলাদেশের রোড কন্ডিশন। বাংলাদেশের রোড কন্ডিশন ভাই খারাপ না, বাইরের দেশেও তো রাস্তাঘাট আছে, আমাদের দেশেও আছে। তাদের দেশেও যদি গাড়ি ঘোড়া চলতে পারে তাহলে আমাদের দেশেও চলবে। এটা আসলে অজুহাত দেখানোর কোনো সায়েন্সের মধ্যেই পড়ে না। এবারে আসি অ্যাক্সিডেন্টের কথা। সিসি লিমিট বাড়ালে নাকি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেড়ে যাবে। ভাই, 80 সিসি গাড়ি নিয়েও মানুষ অ্যাক্সিডেন্ট করে, ঠিক আছে? তো 350 সিসি বাইক নিয়ে বা 500 সিসি বাইক নিয়ে মানুষ অ্যাক্সিডেন্ট করবে না এরও কোনো নিশ্চয়তা নেই। অ্যাক্সিডেন্ট হয়, কেন হয়? ভুলবশত কারণে, সেটা একটা মেশিনের হোক, মানে বাইকের হোক, বা হচ্ছে রাইডারের হোক, কোনো একটা ত্রুটির কারণেই কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। আবার অনেক সময় তো এরকম সিচুয়েশন চলে আসে, আপনি সেফ রাইড করতেছেন, বিপরীত দিক থেকে আপনাকে অ্যাক্সিডেন্টের সম্মুখীন আপনার হতে হচ্ছে। তবে সিসি লিমিট বেড়ে গেলে অ্যাক্সিডেন্টের সংখ্যা কমে যাবে। এটা কেন বললাম? কারণ হচ্ছে ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট হয় আপনার বাইকের পাওয়ার এবং কুইক অ্যাক্সিলারেশনের অভাবের কারণে। কারণ আমরা যখন হাইওয়েতে যাই, আপনি ম্যাক্সিমাম বাংলাদেশের জরিপগুলোতে দেখবেন, বাংলাদেশের হাইওয়েতে বেশিরভাগ আপনার হচ্ছে 150, 125 এই বাইকগুলোই দেখা যায়। অবভিয়াসলি আমাদের সিসি লিমিট 165, তো সেদিক থেকে 150 সিসি, 125 সিসি এই বাইকগুলোই থাকবে। এখন আমার কথা হচ্ছে, এই বাইকগুলো নিয়ে ওভারটেকিং করতে গেলে কতটুকু বেগ পেতে হয় এটা আপনারাও জানেন, আমিও জানি। আচ্ছা, একটা উদাহরণ দিই আপনাদেরকে। আমাদের বাংলাদেশে যে বাইকগুলো অ্যাভেলেবেল রয়েছে এর মধ্যে আন্ডার রেটেড বা পাওয়ারলেস বাইক যেটা আমরাকে বলি, ইয়েস, আপনি ভালো গেস করছেন, ইয়ামাহা এফজেডএস ভি2 বা হচ্ছে ইয়ামাহা এফজেড ভি2 বা ভি3। এই বাইকটা থেকে আমরা পাওয়ার আউটপুট পাই 13.2 PS এবং টর্ক পাই 12.8 নিউটন মিটারস অফ টর্ক। এখন এই পাওয়ার নিয়ে একটা হচ্ছে বাসকে ওভারটেক করতে গেলে কি পরিমাণ বেগ পেতে হয় এটা আপনাদের সবারই জানা। এখন আমরা যদি এফজেডএস 25 বা এফজেড 25 এই বাইকের দিকে নজর দেই তাহলে খেয়াল করবেন, এই বাইকটির পাওয়ার আউটপুট হচ্ছে 20.8 PS এবং 20.1 নিউটন মিটারস অফ টর্ক, প্রায় ডাবল ভাই। তো কুইক অ্যাক্সিলারেশন কেন প্রয়োজন আশা করি বুঝতে পারছেন। এবং কুইক অ্যাক্সিলারেশনের জন্য হবে কি, আপনি ওভারটেকিংটা সেফলি করতে পারবেন এবং ইনস্ট্যান্ট যে আপনার অ্যাক্সিলারেশন প্রয়োজন হবে এই ঘাটতিটা আপনি মেটাতে পারবেন। এবার আসি ব্রেকিংয়ের দিক থেকে। এফজেডএস বা এফজেড ভি2, ভি3 এই বাইকে ব্রেকিং সিস্টেম হিসেবে সিঙ্গেল চ্যানেল এবিএস আছে। অবভিয়াসলি ভার্সন 3তে সিঙ্গেল চ্যানেল এবিএস আছে এবং ডিসপ্লেটের সাইজ কিন্তু একই, 282 mm এবং রিয়ারেরটা হচ্ছে 220 mm। এবারে খেয়াল করুন, এফজেডএস বা FZ25 এই বাইকেও কিন্তু আপনার ফ্রন্টের যে ডিস্ক ব্যবহার করা হয় এটাও কিন্তু 282 mm এর এবং রিয়ার ডিস্ক হচ্ছে 220 mm এর। তাহলে সিমিলার তো ভাই, তাই না? ব্রেকিংয়ের যে ব্যাপার স্যাপার এটা তো সিমিলার, কিন্তু তফাৎটা কোথায়? আপনি ওখানে দেখা যাচ্ছে 0 to 100 বা 0 to 60 যতটুকু কুইক এক্সিলারেশন করতে পারতেছেন FZ25-এ, সেটা কিন্তু FZ150-তে কিন্তু হচ্ছে না। আবার FZ25-এর সর্বোচ্চ গতি কত? প্রবাবলি 140 বা 150 প্লাস মাইনাস এরকমই হয়।
আমি FZS বা FZ25 এর কথা বলতেছি। আর ওভারটেক করার জন্য আপনার কুইক অ্যাক্সিলারেশন দরকার, মোটামুটি 80 থেকে 100 কিলোমিটার পার আওয়ার এরকম একটা স্পিড দরকার। আপনার তো আর ওই 150 দরকার নেই, আপনি তো আর ওই টপ স্পিড চেক করতে হাইওয়েতে যাবেন না ম্যাক্সিমাম টাইম, তাই না? আপনি যাবেন ওভারটেকিং করতে, কারণ আপনি একটা জায়গায় যাচ্ছেন, আপনাকে ওভারটেকিং করার প্রয়োজন হবে। তো আপনি কুইক ওভারটেকিং করে মোটামুটি 80 কিলোমিটার গতি তুলতে আপনার যে সময়টা লাগবে FZ25-এ, তার থেকে বেশি সময় লেগে যাবে আপনার হচ্ছে আমাদের দেশে যে FZ-গুলো আছে এগুলো দিয়ে। তো আপনি ওই 80 বা 100 কিলোমিটার থেকে যত তাড়াতাড়ি আপনি কুইক চলে আসতে পারবেন জিরোতে, আমি স্পিডের কথা বলতেছি, ওই একই সময় কিন্তু আপনার ওই FZS বা FZ-V3-তেও কিন্তু মানে আমাদের দেশে যেটা অ্যাভেলেবল আছে সেটাতেও কিন্তু সম্ভব। কিন্তু ঘাটতি কোথায় ভাই? কুইক অ্যাক্সিলারেশন এবং কুইক ওভারটেকিংয়ে, যেটা আসলে হাইওয়েতে একটা সেফটি হিসেবে আপনাকে হেল্প করবে। আর অবভিয়াসলি আমি যতদূর জানি ABS-এর ফারাক আছে। ABS 150-তে যেটা ব্যবহার করা হয় 25-এ ওটা সম্ভবত ব্যবহার করা হয় না, ওটা থেকে ভালো মানের ABS অবশ্যই ব্যবহার করা হয়। এরপরেও যদি আপনাদের মনে আরও প্রশ্ন থাকে, আমি আরও একটা উদাহরণ দিচ্ছি আমাদের দেশের সুপার বাইক, আই মিন টপ ক্লাস স্পোর্টস বাইকের মধ্যে GSX-R, CBR, R15। আচ্ছা ধরলাম R15-এর কথাই ধরলাম। R15 থেকে যেটা BS6 আমি সেটার কথা বলতেছি, এটার পাওয়ার আউটপুট হচ্ছে 18.4 PS এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 14.2 নিউটন মিটার। এটা ভার্সন 4-এর কথা বলতেছি, বা M যেটাই বলুন। অন্যদিকে যেটা R3, বাংলাদেশ যদি 500 সিসি লিমিট পায় তাহলে এই R3 বা 300 সিসির ক্যাটাগরির যে স্পোর্টস বাইকগুলো রয়েছে এগুলোই টপ লিস্টে থাকবে। তো R3-কে দিয়েই কম্পেয়ার করি, যেহেতু একই ব্র্যান্ডের ভালো হবে। তো R15-এরটা তো দেখলেন, পাওয়ার আউটপুটটা আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। আমি এবার R3-র যে পাওয়ার আউটপুটটা এটা আমি আপনাদেরকে বলতেছি। R3-তে আপনারা পাবেন 42 PS, আপনি ঠিকই শুনছেন 42 PS এবং 29.6 নিউটন মিটার অফ টর্ক। তো এখন আপনি ক্যালকুলেট করে দেখেন কতটুকু ফারাক আছে। বাট স্পিডের কথা বললে, টপ স্পিডের কথা বললে ভাই এটা হচ্ছে 180 প্লাস মাইনাস গতি উঠাতে পারে, আর R15 আপনার হচ্ছে 155 প্লাস মাইনাস হয়ে যায়। তো সামান্য কিছু গতি আপনারা বেশি পাচ্ছেন। আর আমি একটু আগেও বলছি যে সবসময় তো আপনারা ওই টপ স্পিড টেস্ট করতে যাবেন না ভাই, আপনার দরকার ওভারটেকিং। এখন স্পোর্টস বাইক নিয়ে তো অনায়াসে ওভারটেকিং করা যায়। এটা বলার কারণ হচ্ছে যে আমরা ইনিশিয়াল থ্রটল যেটা বা কুইক অ্যাক্সিলারেশন যেটা পাচ্ছি সেটাই আমাদের দরকার। আবার এই দুটো বাইক কম্পেয়ার করার আরও একটা কারণ হচ্ছে, যারা বলেন যে একই টায়ার ব্যবহার করা হয়, একই ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়, তাহলে সিসি লিমিটের কী দরকার? এটা হচ্ছে তাদের জন্য। R3-তে ব্যবহার করা হয় 298 মানে 298 mm এর ডিস্ক প্লেট, R15-এ ব্যবহার করা হয় 282 mm ডিস্ক প্লেট। সামান্য কিছু ডিস্ক প্লেট বড়, তবে রিয়ারের যে ডিস্কটা ওটা হচ্ছে সিমিলার 220 mm। টায়ারের কথা বললে R3-তে ব্যবহার করা হয় ফ্রন্টে 110 এবং R15-এ 100 সেকশন মানে 100 সেকশন। আর R3-তে এবং R15-এ সিমিলার টায়ার ব্যবহার করা হয় রিয়ারে 140 সেকশনের। কিন্তু ওই যে বললাম ব্রেকিং সিস্টেমের কিছু বিষয় আছে, যেমন ABS-এর ফারাক আছে, একই রকম ABS আপনি পাচ্ছেন না, কিছুটা বেটার ABS পাচ্ছেন R3-তে। ভিডিওর এই পর্যায়ে এসে আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন যে বাইকগুলোর পাওয়ার বা বাইকগুলোর প্রাইস এগুলো সম্পর্কে আরেকটু আলোচনা করলে ভালো হতো। ওয়েল, আপনারা যদি চান যে হায়ার সিসি বলতে বাংলাদেশে 500 সিসির মধ্যে যে বাইকগুলো আসার সম্ভাবনা আছে এগুলো নিয়ে আমি ভিডিও মেক করি, তাহলে জানায়েন, ভিডিও করে ফেলবনি। আর সিসি লিমিট নিয়ে যে কথাগুলো বললাম, আপনার মানবিক দিক থেকে বা আপনি আমার একজন শুভাকাঙ্ক্ষী হন বা একজন ভাই হিসেবে আপনার যেটা মনে হয়, ফ্র্যাঙ্কলি আমাকে কমেন্টস করে জানাতে পারেন যে আসলে সিসি লিমিট বাড়ানো উচিত কি না, এবং আপনার ব্যক্তিগত অভিমত সবথেকে গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই মাথায় রাখবেন। তো ভাই ব্রাদার্স, এই ছিল আজকের এই বিষয়টার উপরে 2-4টা কথা। আশা করি আমি আপনাদের মোটামুটি বোঝাইতে পারছি আর আপনারাও বুঝতে পারছেন বিষয়গুলো। তাহলে আমি আপনাদের সাথে দেখা করতেছি এরকমই নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।